দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি। নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা, আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শ্রিংরিলা হোটেলে হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার রাতে নৈশভোজে পাশাপাশি বসে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার দুপুরে শ্রিংরিলা হোটেলের ব্যাংকোয়েট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনুস। আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনুস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি। শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পরা তাদের নিজস্ব স্টাইলের কোটিতে। বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসলেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী। বৈঠক নিয়ে পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেনিং তোবাক এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে। চকর মালিথা,
চ্যানেল আই। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এক টুইট বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধের ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলে টুইট বার্তায় উল্লেখ করেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী আশা করেন, বাংলাদেশ সরকার সে দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরও বাড়বে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলনে প্রফেসর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ, বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য বিমস্টেকভুক্ত সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। চকর মালিথার রিপোর্ট। বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্প্রতি ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ভাষণে এ অঞ্চলের সংকট এবং উন্নয়নে বিমস্টেক সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আশা করেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কার্যকর সংলাপ করবে বিমস্টেক। প্রধান উপদেষ্টা জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। Now we move on to agenda item 11, handing over of BIMSTEC chairmanship, and agenda item 12, remarks by the chief advisor of the government of the People's Republic of Bangladesh, the new chairman of BIMSTEC. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. এরপর নতুন চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। প্রফেসর ইউনূস 2 বছর পর ঢাকায় বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলনের সময় একটি পৃথক যুব উৎসব আয়োজন করার নির্দেশ দেন বিমস্টেক মহাসচিবকে। চকর মালিথা, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে আশার আলো জাগিয়েছে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব বলেন। মহাসচিব বলেছেন, এই বৈঠকটি 2 দেশের মানুষের মাঝে কল্যাণ বয়ে আনবে। এ সময় ক্রীড়াঙ্গন ও দলের অন্য নেতারা ছিলেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে।
শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়কে যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদের ফিরিয়ে আনতে হবে। আর বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়াকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সব সময় সংস্কার ও নির্বাচনের পক্ষে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না, আপনারা দেখেন না 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশি যাদের লেজুর ভিত্তি করতেছে, যারা নাম বলবো না আমি, আমাদের স্নেহাসপদ, আমি এর বলছি না, আমরা বলছি না, তার যারা লেজুর ভিত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ 7 বছরের মুসা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চকর মালিথার রিপোর্ট। 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় বাসার নিচে দাদির সাথে মাথায় গুলিবিদ্ধ হয় 7 বছরের মুসা। শিশুটি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল দীর্ঘদিন। চিকিৎসকদের পরামর্শে গত বছরের 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য মুসাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মুসার চিকিৎসা হয় দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশু মুসা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে হুইল চেয়ারে করে নামানো হয় তাকে। বিমানবন্দরের ভেতর থেকেই সিএমএইচ এর অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। এখন আল্লাহর রহমতে মুসা অনেক ভালো আছে, ঠিক আছে। আমাদের সরকার উপদেষ্টা অনেক উপকার করেছে, আমাদের অনেক সাহায্য করেছে। চ্যানেল আই আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য স্পন্সর করেছে। আমরা কেউ ভাবিই নাই যে সে সুস্থভাবে আজকে এরকম একটা জীবন ফিরে পাবে আর কি। সিঙ্গাপুর থেকে আসা মুসার চিকিৎসকও জানালেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে মুসা। His condition has been improving. He's known as the miracle baby in Singapore due to the treatment that they administered. Currently he's able to respond to you via handshakes and all. ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আরও কিছুদিন চিকিৎসা চলবে মুসার। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত গুলিবিদ্ধ মুসাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে চ্যানেল আইর সহযোগিতায় পাঠানো হয় সিঙ্গাপুরে। প্রায় 6 মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন ছোট্ট শিশু মুসা। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। দীর্ঘ বিতর্কের পর ভারতের রাজ্যসভাতে ওয়াকফ বিল পাস, মুসলিম বিরোধী বলে সুপ্রিম কোর্টে কংগ্রেসের চ্যালেঞ্জের ঘোষণা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি।
জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে এনসিপি প্রস্তুত মন্তব্য করে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি। রংপুর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। ২৪ জুলাই স্পিরিটকে ধারণ করে জনগণের জন্য কাজ করতে পারলে জনগণই তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে বলে জানান তিনি। বাংলাদেশ ভারত সম্পর্ক শ্রদ্ধা ও সমতার হতে হবে উল্লেখ করে সার্জিস আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি আর দেখবে না বাংলাদেশ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এটা অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে ৩০০ আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি। এবার রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি পাল্টা যুক্তির পর এই বিল পাশ হয়। এই বিল নিয়ে 2 দিনের সংসদের 2 কক্ষে 25 ঘন্টার বেশি বিতর্ক হয়েছে। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে 288টি আর বিপক্ষে 232টি। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় 13 ঘন্টা বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন 128 জন সংসদ আর বিপক্ষে 95 জন। এদিকে ওয়াকফ বিল নিয়ে বিরোধী দলগুলোর মাঝে তীব্র আপত্তি দেখা গেছে। কংগ্রেস এই বিলকে মুসলিম বিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। এমনকি তারা খুব শিগগিরই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথাও জানিয়েছে। এদিকে ওয়াকফ বিল পাশ প্রস্তাব প্রত্যাখ্যান করে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। এবার রয়েছে কৃষি সংবাদ। মনিরুল ইসলাম কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা করে অন্যরা যখন বড় চাকরির স্বপ্ন দেখছেন তখন মনিরুলের স্বপ্ন ভিন্ন। তিনি পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে করেছেন বাজিমাত। উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ ও পেঁয়াজ চাষ করে সফলতার মুখ দেখেছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি করেছেন অন্যদের কর্মসংস্থানও। এবার প্রকৃতি সংবাদ। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পেয়েছে সাভারের জেবুন-নেসা মসজিদ। বৈশ্বিক এ তালিকায় প্রথমবার বাংলাদেশি কোনো স্থাপনার জায়গা পেল। প্রভাবশালী টাইম ম্যাগাজিনে মসজিদ স্থান পাওয়ায় খুশি মসজিদ কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। এবার রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের 180টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ, ভারত সহ চীনের ওপরও নতুন শুল্ক আরোপ করা হয়। তবে শুল্ক আরোপের একদিন পরেই যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 34% শুল্ক আরোপ করেছে চীন। এমনকি এই শুল্ক 10 এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে এই শুল্ক কার্যকর করা হবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। শুল্ক ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়েরের ঘোষণাও দিয়েছে বেইজিং। সময় হলো আরও একটি বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। এ মাসেই শুরু টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। 2027 মার্চ পর্যন্ত 18 টেস্ট, 32টি করে ওয়ানডে এবং টি20 ম্যাচ। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিরতির পর এখন দেখবেন খেলার খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলা নিয়ে। ঈদের ছুটি শেষে প্রিমিয়ার ক্রিকেট লিগ আবার মাঠে গড়ালেও টাইগারদের সামনে রয়েছে তুমুল ব্যস্ত আন্তর্জাতিক সিরিজ খেলার হাতছানি। আইসিসির এফটিপি অনুযায়ী 2027 সালের মার্চ পর্যন্ত আগামী 23 মাসে বাংলাদেশ ক্রিকেট দল হোম এবং অ্যাওয়ে মিলিয়ে 16টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এই সিরিজগুলোতে থাকছে 18টি টেস্ট, 32টি ওয়ানডে এবং 32টি টি20 ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরেও টিম টাইগার্স 2025 সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেটের টি20 ফরম্যাটের আসর এবং 2026 ফেব্রুয়ারি মার্চে ভারতে অনুষ্ঠেয় টি20 বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে। চলতি মাসে 2 টেস্ট সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এ বছরের সেপ্টেম্বর, ডিসেম্বর ও 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ছাড়া বাংলাদেশ 2027 মার্চ পর্যন্ত প্রতিটি মাসে আন্তর্জাতিক হোম অথবা অ্যাওয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা। আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে।